সাজ্জাদ সালাম, এনসিপি বিশাল, মানে আমি এটাকে কি বলবো, যে অনেক মানুষের অনেক ভালোবাসা বলি, আশা বলি, প্রতিশ্রুতি বলি, সেটা নিয়ে 2025 সালের 27 ফেব্রুয়ারি গঠিত হয়েছিল। আমি আপনাকে প্রায় একই ধরনের প্রশ্ন করতে চাই, যে সেইটা হলো, আপনি কি মনে করেন যে এনসিপি যখন প্রতিষ্ঠিত হয়েছিল আজও কি সেই একই পরিমাণ জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে, নাকি বেশি কম আছে? জনাব সাজ্জাদ সালাম। খুব স্বাভাবিকভাবেই এটা হচ্ছে প্রত্যাশার জায়গায়। যেই মানুষ তার চিন্তার জায়গা থেকে, আদর্শের জায়গা থেকে, ভাবনার জায়গা থেকে এক একজনের প্রত্যাশা এক এক রকম ছিল। কিছু মানুষের জায়গায় হয়তো এই প্রত্যাশার পারদটা কমে আসবে, কিছু মানুষের জায়গা হয়তো বেড়েছে। কেউ হয়তো ভেবেছিল যে এই এনসিপি রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতেই পারবে না, আসন জেতা তো অনেক পরের কথা, কিন্তু এনসিপি সেই জায়গায় আবার 6টি আসন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করছে। এবং আমরা দেখছি যে প্রথম অধিবেশন শেষে এনসিপির যারা কণ্ঠস্বর ছিল তারাই প্রকৃতপক্ষে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই কণ্ঠস্বর হিসেবে জনগণের চাওয়া পাওয়াগুলোকে ধারণ করেছে, সেগুলো নিয়ে কথা বলেছে। আবার এমন অনেকগুলো জায়গা ছিল, অনেক মানুষ হয়তো এক্সপেক্ট করেছিল যে এনসিপি এককভাবে নির্বাচন করবে, বিএনপি বা জামায়াত কারো সাথেই জোট করবে না। সেই জায়গায় বিএনপি জামায়াতের সাথে জোট করেছে। এখন এমন অনেকেই আছে যে হয়তো বিএনপির সাথে জোট হলে খুশি হতো, সে এই জায়গায় খুশি হয়নি। এমন অনেকে আছে যিনি জামায়াতের সাথে জোট করলে খুশি হতেন, তিনি হয়তো খুশি হয়েছেন। এমন অনেকেই আছেন যিনি হয়তো জোট না করলেই খুশি হতেন। তো এখানে আসলে প্রত্যেকের ব্যক্তিগত চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষাটার উপর ডিপেন্ড করে যে কার এখন কতটুকু আশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা আছে এনসিপির সাথে। কিন্তু আমি মনে করছি, বা আমরা মনে করছি, যে ওই মুহূর্তে আমরা এখন পর্যন্ত যে সিদ্ধান্তগুলো নিয়েছি, আমাদের রিসোর্সের সীমাবদ্ধতা আছে। আমাদের একটা রাজনৈতিক দল জাতীয় পর্যায়ে দাঁড়ানোর জন্য, প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে ফাংশন করার জন্য আমাদের যতগুলো লজিস্টিক সাপোর্ট দরকার, আমাদের সেগুলো ঘাটতি আছে। হয়তো আমরা 100টা আসনে প্রার্থী দিলে তাদেরকে নির্বাচন করানোর জন্য যতটুকু সাপোর্ট দরকার ছিল আমরা সেটুকুও দিতে পারতাম না। তো সামগ্রিকভাবে আমরা খুব স্বাভাবিকভাবে, একটা রাজনৈতিক দল মাত্র 1 বছর বয়স হয়েছে, আমরা চেষ্টা করছি আমাদের যতটুকু সামর্থ্য সেই জায়গায় সীমাবদ্ধতাকে সাথে নিয়ে সর্বোচ্চভাবে কাজ করার। জনাব আলম, আপনি কি মনে করেন, যে আপনি প্রত্যাশার পারদের কথাটা বললেন, সেটার সাথে আমি আপনার সাথে একমত যে এক একজনের এক এক রকম প্রত্যাশা ছিল। আমি জোটের প্রসঙ্গে আসছি না। আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক দল হিসেবে এনসিপি দাঁড়িয়েছে? কেন আমি এই প্রশ্নটি করছি, কারণ আপনি যেটি বললেন সেটি থেকে এটি পুরোপুরি আমরা একটা জায়গায় যেতে পারি যে এইবার বিএনপির সঙ্গে জোট করার ব্যাপারেও এনসিপির কাছে প্রস্তাব ছিল, জামাতের সঙ্গে জোট করারও এনসিপির কাছে প্রস্তাব ছিল, এবং এনসিপি সম্পর্কে এটা বলা হয়েছিল যে এনসিপি যদি কারোর সঙ্গে জোট না করে তাহলে এনসিপি বিলীন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কি রাজনৈতিক দল হিসাবে এনসিপি দাঁড়াতে পারলো আসলে? না, একটা রাজনৈতিক দল হিসেবে দাঁড়ানোর জন্য এনসিপির বা যে কোনো রাজনৈতিক দলের যতটা সময় প্রয়োজন, এনসিপি এখন অতটা সময় পার করেনি। একটা রাজনৈতিক দল কখনো 1 বছর 2 বছরের এই সীমার মধ্য দিয়ে যাচাই করা যায় না যে দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি। হয়তো আমরা 5 বছর 10 বছরের একটা টাইম ফ্রেমে এই যাচাইটা করতে পারবো। কিন্তু এটাও আমি আপনার কাছে নির্দ্বিধায় স্বীকার করতে পারি যে মাত্র 1 বছর অতিক্রম করার পরই একটা রাজনৈতিক দল অনেকগুলো আসনে জিতবে বা 5-10টা আসনে জিতবে, এটা আসলে খুবই কঠিন। কারণ ভোটগুলো হয় আসলে ওয়ার্ড কেন্দ্রিক, এবং ওই ওয়ার্ডে ভোট সেন্টারগুলো থাকে। তো 1 বছরের মধ্যে যে কোনো রাজনৈতিক দল সেটা ওয়ার্ড পর্যন্ত তার সাংগঠনিক কাঠামো তৈরি হবে, এটা আসলে খুবই কঠিন বিষয়। তো সেই জায়গা থেকে আপনি যেটা বললেন, আমি এখানেও এগ্রি করি যে বিএনপি জামায়াত দুই জায়গা থেকে আমাদের ওই সুযোগটুকু ছিল জোট করার। কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের যেই জায়গাটা, আমরা মাঠের আগে আমাদের পালসটা বুঝতে হবে, মানুষের পালসটা কোন দিকে। পাশাপাশি আমাদের জোট যেটা হবে সেটাও একটা সম্মানজনক একটা, সেখানে নেগোসিয়েশন হতে হবে, সিট ভিত্তিক বলেন, কিংবা জোটের যারা আছে আমাদের সাথে তাদের আস্থার জায়গাটাও দেখতে হবে। আমরা যখন যাচাই বাছাই করেছি বিগত সময়ে, অধিকাংশ জায়গায় বিএনপি বা আওয়ামী লীগের যখন এই জোটগুলো হয় তখন সেখানে বিদ্রোহী প্রার্থী দেখা যায়। হয়তো বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করে, কিন্তু অন্য দলের যে প্রার্থী তিনি কিন্তু সেই জায়গায় হেরে যান। আবার ধরেন বিএনপির পক্ষ থেকে আমাকে বলা হলো যে সেটা ঠিকই আছে, কিন্তু আমি একটু পুরনো জায়গা, মানে আপনার আগের জায়গাতে আসতে চাই, যে আমি কিন্তু আসলেই মনে করি যে 1 বছর বয়সী একটি রাজনৈতিক দলের পক্ষে কিন্তু আপনি যেটি বললেন যে ভোটের ইয়াটা তো একটু আলাদা হিসাব নিকাশ, সেটা প্রতিটি ওয়ার্ড টোয়ার্ড অনেক কিছুর সাথে ভোটারদের মোবিলাইজেশন অনেক কিছু নির্ভর করে। একটি আসনেও জিতবে কিনা সেটি নিয়ে তো অনেক সংশয় থাকতেই পারে। কিন্তু
এনসিপির কাছে যে প্রত্যাশাটা ছিল যে সে একটি আসলে জিতুক না জিতুক সেই প্রত্যাশা তো না, কারণ সংসদের দলে যায় অনেকগুলি আসন জেতাই আসলে এই 24-এর গণ আন্দোলনের বা আপনাদের নেতৃত্বের একমাত্র উদ্দেশ্য ছিল না যে সংসদে গিয়ে আমরা 400টা আসন পাবো, সেটা তো ছিল না। ঘটনা হচ্ছে যে রাজনৈতিক দল হিসেবে আমরা একটা নতুন বন্দোবস্তের কথা আপনাদের কাছে শুনেছিলাম, সেটি বিএনপির সাথে গেলেও আমি একই ধরনের কথাই বলতাম, জামাতের সাথে যাওয়াটা আসলে এনসিপির এক ধরনের রাজনৈতিক মৃত্যু কিনা। সেটি জামাত বলে কোনো কথা না, মানে একটি পুরনো বন্দোবস্তের রাজনৈতিক দলের সঙ্গে যাওয়াটা, মানে বিএনপির সঙ্গে বললো, আমি গ্যারান্টি দিচ্ছি বিএনপির সঙ্গে গেলেও আমি একই কথাই বলতাম। না ঠিক আছে, না আমরা এই জিনিসটাকে একটু ভিন্নভাবে দেখছি। এই নির্বাচনের আগে আর পরের পরিবেশের মধ্যে অনেক পার্থক্য হয়েছে। ধরেন এর আগে যেহেতু কোনো ক্ষমতাসীন রাজনৈতিক দল ছিল না, অন্তর্বর্তীকালীন সরকার ছিল সেই জায়গাটিতে, তো তখন এই অভ্যুত্থানে যারা নেতৃত্বের জায়গা ছিল তাদের কেন্দ্রিক একটা গুরুত্বের জায়গা বলেন, ফোকাসের জায়গা, এগুলো এই জায়গাগুলোর একটা প্রাধান্য ছিল। অপরদিকে নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে সবকিছুর বা আমাদের যে প্রশাসন বলেন, আমলাতন্ত্র বলেন, দেশি বিদেশি যারা আছে, বিভিন্ন শক্তি বলেন, তাদের কনসেন্ট্রেশনটা কিন্তু সংসদ কেন্দ্রিক। তো আমি মনে করি এখানে আমরা যদি একেবারে ওই সংসদ নির্বাচন, জনপ্রতিনিধিত্ব, কারণ ওইটাতে একটা বৈধতা, আসলে ওইটাকে ওভারটেক করার কারো সুযোগ নাই, তো ওইটাকে একবারে এক পাশে রেখে আমরা যদি আরেক পাশ দিয়ে আরেকটা মানে সিস্টেম তৈরি করতে চাই, আমাদের কাছে এটা মনে হয়েছে ওই মুহূর্তে এটা সেভাবে সম্ভব নয়। বরং আমরা যদি দেখেন, আমরা যখন সংসদে আমাদের প্রতিনিধিরা জোটের মাধ্যমে 6টা আসনে আমরা জিতেছি, সংসদে গিয়েছি, আপনি প্রথম অধিবেশনে দেখেন আমাদের জুলাইয়ের যে আকাঙ্ক্ষাগুলো ছিল সেই সংস্কারের কথা বলেন, অধ্যাদেশগুলো আইনে পরিণত করার ক্ষেত্রে বলেন, কিংবা অন্যান্য যে গুরুত্বপূর্ণ দাবিগুলো ছিল 71 থেকে শুরু করে 24 পর্যন্ত ঐতিহাসিক অবস্থানগুলো বলেন, এনসিপি সেই জায়গায় যেটা আমরা ধারণ করি এমন হওয়া প্রয়োজন, আমরা সেই অবস্থানগুলো নেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয় আপনার বক্তব্য, আমার জনাব আলম আপনার বক্তব্য পরিষ্কার, কিন্তু আমি এইখানেও আমার একটু 2 পয়সা দিয়ে রাখি। আপনি সংসদ কেন্দ্রিক ওইটাকে মিডিয়ার বা বিদেশিদের কাছে একটা বৈধতা বলতেছেন, কিন্তু আমি মনে করি আপনাদের স্লোগানটাই ঠিক, জনতাই বৈধতা, সংসদ না। এবং জনগণেরও বৈধতার জায়গা, আমি মনে করি যে আপনারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করেছেন, যেটা আপনারা না করলেও পারতেন। আর আপনাদের কথা সংসদে শোনা হয়েছে, সেটা ঠিক। আপনারা সংসদের বাইরে থাকলে সংসদ না শুনে আপনাদের কথা শোনা হতো বলে আমার বিশ্বাস, যে সেইটা যদি আপনারা না যেতেন, আপনারা একটা না করতেন, এটা আমার বিশ্বাস। এটা নিয়ে নিশ্চয়ই আরো কথা আপনার সঙ্গে এটা হবে, আমি ভবিষ্যতে আরো কথা হলো, আমি এই অনুষ্ঠানেরই ভবিষ্যতে আর কি, মানে অন্য সময় না। আর জনাব সার্জিস আলম, আবারও মানে আপনার কাছেও জামাত নিয়ে প্রশ্ন, এই যে এনসিপি জামায়াতের সঙ্গে জোট না করলে, আপনি কিছুটা বলেছেন জামাতের সঙ্গে জোট না করলে কি হতো সংসদ নির্বাচনের ফল, মানে সিট সংখ্যা কি কমতো নাকি বাড়তো? এক একজন এক এক রকম কথা বলেন। অনেকে বলেন যে আপনারা যে 6টি সিট পেয়েছেন সেটি জামাত আপনাদের সঙ্গে ছিল বলে, বা জামাতের জোটে আপনারা ছিলেন বলে এটি পেয়েছেন। আমি দেখছিলাম যে আপনারা এই যে সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে, তাতে যে সমর্থন ঘোষণা করছেন, সেইখানে আপনাদের মনোনীত বা আপনাদের পছন্দের প্রার্থীকেই আপনারা, তার মানে জামাত আপনাদের সঙ্গে নাই, জামাতের মতো প্রার্থীর সমর্থন ঘোষণা করছে, আপনারা আপনাদের মতো করছেন। তো সেই ক্ষেত্রে কি হবে নির্বাচন, আপনারা কিরকম আশা করেন? আপনি আগে সংসদ নির্বাচনটা বলে তারপর যদি স্থানীয় সরকার নির্বাচনে আসেন। জি, জাতীয় সংসদ নির্বাচনে আমার যেটা মনে হয় আসলে যে খুব স্বাভাবিকভাবে জাতীয় সংসদ নির্বাচনের প্রত্যেকটা ওয়ার্ডে যে ভোট সেন্টার গুলো থাকে, সেখানে আমাদের পোলিং এজেন্ট দিতে হয়, প্রধান পোলিং এজেন্ট দিতে হয়। যেহেতু পাওয়ার পলিটিক্স এর রাজনীতিটা এখনো বাংলাদেশে বিদ্যমান, সেই জায়গায় অন্তত কেন্দ্রের বাইরে আপনার 100 জন 200 জন মানুষ থাকে, যে মানুষেরা আসলে থাকতে হয়, যারা ভোটারদেরকে গাইড করেন বা স্লিপ দেয়া হোক, কেন্দ্র দেখানো হোক, স্বেচ্ছাসেবক হিসেবে থাকেন। সো আমাদের আসলে এই 1 বছর সময়ের মধ্যে প্রত্যেকটা যে আসনগুলোতে আমরা নির্বাচন করেছি, ওই প্রত্যেকটা সেন্টার কেন্দ্রিক অতদূর পর্যন্ত সাংগঠনিক ভিত্তিটা তৈরি হয় না। আমাদের কয়েকটা আসনে 5 থেকে 10টা আসনে আমরা এই কাজটা মোটামুটি শেষ পর্যায় পর্যন্ত যেতে পেরেছিলাম। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, ফাইনালি ভোটের যেটা এখন শেষ করেছি, ভোটের আগেও দেখলাম, ভোটের সময় দেখলাম, পরেও দেখলাম, হয়তো এমন হতে পারতো এককভাবে নির্বাচন করলে 1টা 2টা আসন জিতলাম, অথবা এমন হতে পারতো যে জিতলাম না, এটারও সম্ভাবনা ছিল। সো এটা 0 থেকে 5 পর্যন্ত হতে পারতো আর কি। তো সেই জায়গা থেকে এটা কনফার্মেশন ছিল না যে আমরা 3টে জিতবই। রাইট, ওকে। হ্যাঁ,
তো অপরদিকে হচ্ছে ধরেন এটা বিএনপির সাথে যে জায়গাটাতে আসলে ছিল সমস্যাটা, আমি এটা জাস্ট একটু উল্লেখ করি। প্রথমত হচ্ছে একটা সম্মানজনক শেয়ারিং হতে হবে, আসন শেয়ারিং এর জায়গাটা। তো সেখানে যদি এমন হয়, ধরেন এনসিপির 8 থেকে 10 জনকে ন্যাশনালি সবাই চিনে, বিএনপি শুধু তাদেরকেই আসন দিতে চান, তাহলে আমরা তো শুধুমাত্র ওই কয়েকটা ব্যক্তি কেন্দ্রিক রাজনীতিটা করলে আমাদের আগামীর জন্য, কিংবা আমাদের সাথে যারা সেকেন্ড লেয়ার থার্ড লেয়ারে আরো যারা রাজনীতি করেন জাতীয়ভাবে, তাদেরকে যদি আমরা এই সুযোগটা না দিতে পারি, স্থানীয়ভাবে আমার একটা জেলাতে যিনি জেলার সভাপতি হিসেবে ওই জেলাটা গুছিয়ে একটু জানার জন্য কষ্ট করছেন, সার্জিস একটু জানার জন্য, জামায়াত আপনাদেরকে 30টা আসনে মানে সমঝোতা হয়েছিল জামাতের সঙ্গে, বা আপনারা একইভাবে, বিএনপি আপনাদের কতটা দিতে চেয়েছিল? না, এটা আসলে কি মানে আমরা যখন এই কথাগুলো, প্রথমত আমি যদি বলি, বিএনপি একটা ডেমোক্রেটিক পার্টি, মধ্যম পন্থার রাজনীতি করার চেষ্টা করে, আমরাও একটা ডেমোক্রেটিক পার্টি, মধ্যম পন্থার রাজনীতি করার চেষ্টা করি। সো এমন না যে বিএনপির ডোরটা আমাদের অফ ছিল, বরং বিএনপির সাথেও সমান তালে আলোচনা হচ্ছিল। কিন্তু যখন এই সিটের আলোচনাটা হয় 8টা থেকে 10টার মধ্যে, তখন আমরা মনে করেছি এটা দীর্ঘমেয়াদী রাজনীতির জন্য এনসিপি একটা ক্ষতির মুখে পড়বে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে মাঠ পর্যায়ের যে সেন্টিমেন্টটা, ওই সেন্টিমেন্টটা নির্বাচনের বেশ আগে থেকে বিএনপির মাঠ পর্যায়ের কিছু নেতাকর্মীর বিভিন্ন ধরনের অপকর্ম বলি, চাঁদাবাজি বলি, দখলদারিত্ব, ক্ষমতার অপব্যবহার, মামলা বাণিজ্য, এগুলোর কারণে একটা অ্যান্টি বিএনপি সেন্টিমেন্টের জায়গাটা তৈরি হয়েছিল। আরেকটা বিষয় ছিল যেটা আমরা চিন্তা করছিলাম, যে আপনি দেখবেন বিএনপি যে কয়েকটা আসন ছেড়েছে তাদের জোট সঙ্গীদেরকে, সেখানেও অধিকাংশ জায়গায় বিদ্রোহী প্রার্থী আছে, এবং বিএনপির যে আসনগুলো ছিল সেখানেও বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে, এবং তাদেরকে বহিষ্কার করে সরাসরি বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান বলার পরও তাদেরকে বসাতে পারেন নাই। তাহলে আমাদের মতো একটা নতুন রাজনৈতিক দলের জামায়াতের ক্ষেত্রে আমি জনাব সারোয়ার তুষারের আসনটার কথা মনে করতে পারি, নরসিংদীতে, দুইটা আসনে আমাদের, যে আবার এদিকে রাজবাড়িতে সম্ভবত কবির আসনেও আমাদের 30টা আসনের মধ্যে 2টা আসনে এরকম হয়েছে। 28টা আসনে আমরা এই সহযোগিতাটা পেয়েছি। এখন আপনি চিন্তা করেন বিএনপির ক্ষেত্রে যদি 8 থেকে 10টা হতো, সেখানে আমরা এই সম্ভাবনাটা আরো বেশি দেখি, অন্তত 5টাতে এমন হতো। তাহলে দিন শেষে আমরা যে কারণে জোট করছি যে আমাদের যেমন রাজপথে আমাদের অংশগ্রহণ লাগবে, সংগঠন দাঁড় করাতে হবে, আমাদের সংসদের প্রতিনিধিত্ব লাগবে, কারণ দিন শেষে সারা দেশের মানুষজন যখন ওই সংসদের দিকে তাকিয়ে থাকে, তাদের একজন প্রতিনিধি ওখানে প্রত্যাশা করে। আবার সারা দেশের এই ক্ষমতা কেন্দ্রিক আমলাতন্ত্রের স্ট্রাকচার বলেন, প্রশাসনের স্ট্রাকচার বলেন, তারা আসলে ক্ষমতার দিকে নুয়ে থাকে। এখন আপনি দেখবেন যে আমার একজন এমপি হয়েছে বিরোধী দলের, তারপরও তিনি ওই আসনের এমপি হওয়ার পরও ইউএনও, ওসি কিংবা ডিসি তার কথা খুব একটা শুনতে চান না, কারণ সেখানে সরকার হচ্ছে বিএনপির। তাহলে বিএনপির সভাপতি কে আছে ওই ইউনিটে, তার কথা শুনে ওই দিকে বেশি ঝুঁকে যায়। আমি শুনেছি যে ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় ছিলেন তখন আপনাদের কথা ইউএনও সাহেবরা বেশি বেশি শুনতেন, তাই না? মানে আপনাদের অনেক প্রভাব ছিল, ব্যাপারটা কি এরকম? ঠিক আছে, আমি একটু বলি ভাই, না এরকম না। ব্যাপারটা হচ্ছে দিন শেষে প্রশাসন বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, তারা ক্ষমতার দিকে ঝুঁকে থাকে, এবং এই ক্ষমতাটা আপনি যদি দেখেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা না। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও অনেকে বলার চেষ্টা করে যে জামায়াত শক্তিশালী ছিল, অনেকে বলার চেষ্টা করে যে সমন্বয়করা বা এনসিপিতে যারা ছিল তারা ক্ষমতাশালী ছিল, কিন্তু ব্যাপারটা এরকম করে ওয়ার্ক করে নাই। কারণটা হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেই জায়গায় সবচেয়ে বেশি তাদের ম্যান পাওয়ার আছে, তারা সেই ক্ষমতাটা খাটানোর চেষ্টা করেছে। প্রত্যেকটা জায়গায় তাদের দীর্ঘ সময় ধরে রাজনীতি করার কারণে প্রত্যেকটা জায়গায় তাদের প্রতিনিধিত্ব আছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশাসন থেকে শুরু করে যারা স্টেক হোল্ডাররা আছে, তারা মনে করতো সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি তো ক্ষমতায় যাবে, সো বিএনপি যদি নাও চাইতো প্রশাসন ওই দিকে ঝুঁকে থাকতো। একজন ডক্টর ইউনূস কিন্তু একজন ডক্টর ইউনূসের কথা, আচ্ছা উনি যেহেতু নাই, আমি আপনার কথাই শুধু বলি। জনাব সার্জিস আলম আজকে কত 2026-এর 16 জুন, তো 2026-এর 16 জুনে সার্জিস আলম যতটুকু ক্ষমতাশালী, 2025-এর 16 জুন কি তার চেয়ে অনেক বেশি ক্ষমতাবান ছিলেন না? আমি শুনেছি জনাব সার্জিস আলম কোথাও ফোন করলে সেইটি বাস্তবায়িত হইতো খুব দ্রুত। আমি শুনছি, এটা আমার শোনা কথা, আমি জানি না ঠিক। না ভাই, আসলে এরকম অনেক কিছু শোনা যায়। না, আপনার কাছে কি মনে হয়? আপনি বলেন যে আপনার কাছে কি মনে হয়?
আমি তখনও একদম যেটা খুবই ইমার্জেন্সি একটা জায়গায় প্রয়োজন, একটা ইনজাস্টিস হয়ে যাচ্ছে, তখনও আমি আমার জায়গা থেকে ওই জায়গায় কথা বলেছি। যদি প্রয়োজন হয় এখনো কথা বলি। তখনও যেরকম আমি রেসপন্সটা পেতাম, আমি খুবই কম জায়গায় কল দেওয়ার চেষ্টা করতাম, কারণ এগুলোকে বিভিন্ন খাতে প্রবাহিত করা হতো এবং আমরা এগুলো অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছি, কারণ পূর্বে আমাদের এই রাজনৈতিক অভিজ্ঞতাটা ছিল না। তো এখনো যদি এরকম কোথাও মনে হয়, আমরা যোগাযোগ করি প্রশাসনে বা বিভিন্ন জায়গায়, যদি আমাদের দাবিটা ন্যায়সঙ্গত হয় আমরা ওইটুকু পজিটিভ রেসপন্স পাই আমাদের জায়গা থেকে। তবে তখনও এরকম কিছু কর্মকর্তা কর্মচারী ছিল যারা মানে আমাদের অনেক কিছুকে হয়তো পজিটিভলি নিত না, হয়তো বা তার সাথে একটা আওয়ামী লীগের সংশ্লিষ্টতা বা কিছু ছিল এমন হতে পারে, বা এমন অনেকেই আছে যাদের সাথে হয়তো আমাদের মতাদর্শিক পার্থক্য থাকতে পারে, দলীয় পার্থক্য থাকতে পারে, এমন কিছু মানুষ তখনও ছিল, এখনো আছে। আর স্থানীয় নির্বাচনে আপনি যেটা বললেন, স্থানীয় সরকার নির্বাচন, আমি স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু নতুন একটা বিষয় আসতেছে, আপনার একটু করার জন্য আমাদের একজন দর্শক, ওনার নাম সায়েম খান, উনি বলছেন যে খালেদ ভাই আপনি ফুটবল খেলার কোন দলকে পছন্দ করেন, নাকি সাংবাদিকরা কোনো দলই পছন্দ করে না? যেহেতু বিশ্বকাপ ফুটবল চলছে সেহেতু আমি এই প্রশ্নটা নিলাম। আমি একটু বলে রাখি যে আমি আসলে লাতিন আমেরিকার বা যেটা দক্ষিণ আমেরিকা বলে সেই ফুটবলের খুব ভক্ত, সেজন্য ব্রাজিল আর্জেন্টিনা হচ্ছে আমার প্রিয় দল। অন্যদিকে আফ্রিকার খেলাও, মানে ইউরোপ ছাড়া, মানে আমার বিপক্ষ দল হচ্ছে ইউরোপ, তো সেইটা আমি একটু বলে রাখলাম যে আমার সমর্থনের জায়গা থেকে। স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছিলেন স্যার, ছিলাম দুঃখিত আমি মাঝখানে কথা বলার জন্য। ভাই আমি এখানে এবার একটা জিনিস একটু অ্যাড করি। আপনিও এখানে আজকে সুবিধাবাদী একটা অবস্থান নিলেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আজকে সুবিধাবাদী অবস্থান নিছেন। উনি ব্রাজিল আর্জেন্টিনা কোনোটাতেই যান নাই, উনি আজকে ইংল্যান্ডের পক্ষ নিছেন। না হলে উনার সকল শুভাকাঙ্ক্ষী দুই ভাগে বিভক্ত হয়ে যাইতো, এক ভাগ অনেক ফেভার পাইতো, এক ভাগ পিছনে পড়ে যেত। আমি একটা কথা বলি, সেইটা হচ্ছে যে ব্রাজিল আর্জেন্টিনা উরুগুয়ে কলম্বিয়া বা ভেনেজুয়েলা, মানে এই দেশগুলির খেলা দেখে আমরা ফুটবল খেলাকে ভালোবাসি। আসলে ঘটনা হচ্ছে 82-86 সালের আগ পর্যন্ত এটা সুবিধাবাদী অবস্থান না ভাই। আপনি আর্জেন্টিনা সাপোর্টার আমি জানি, আপনি আর্জেন্টিনা সাপোর্টার আমি জানি, নাসিরও আর্জেন্টিনা সাপোর্টার। এটা পৃথিবী দুই ভাগ হওয়ার জন্য না। আমি মনে করি ব্রাজিল আর আর্জেন্টিনার যে দ্বন্দ্ব আমাদের দেশে সেইটাই ফেক, সেইটাই হওয়ার কথা না। কারণ খেলাই হয় হচ্ছে ইউরোপ বনাম, মানে আমি ওইভাবে দেখি আর কি। যাই হোক, আপনাদের এটা থাকতে পারে আপনাদের মতামত। আর আর্জেন্টিনা ব্রাজিল কেউই চ্যাম্পিয়ন হইলে আমার কোনো সুবিধা পাওয়ার কোনো চান্স নাই। যাই হোক, আপনি যদি স্থানীয় সরকার নির্বাচনের কথাটা একটু বলেন। আমরা স্থানীয় সরকারে যদি আসি, আসলে আমরা এখন একটা সংসদে বিরোধী দলীয় জোট হিসেবে ফাংশন করছি। তো সেই জায়গা থেকে আসলে আমাদের অনেকের এই প্রশ্নটা ছিল যে স্থানীয়ভাবে আমরা একসাথে জাতীয় নির্বাচনের মতো নির্বাচন করব কিনা। কিন্তু আমরা যখন যে খুব স্বাভাবিকভাবে আমাদের জোটের বড় রাজনৈতিক দল জামায়াত ইসলামী, তাদের সাথে আমরা যখন কথা বলেছি, তাদের ইচ্ছাটা হলো তারা এককভাবে এই নির্বাচনটা করতে চায় এবং আমাদের মনে হয়েছে যে আমরাও এই নির্বাচনটা এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত এককভাবে করতে চাই। কারণটা হচ্ছে এর মধ্য দিয়ে আমরা যেমন যেই 30টা আসনে জাতীয় নির্বাচন করেছি শাপলাকলি প্রতীকে, সেখানে ওয়ার্ড পর্যন্ত এনসিপির একটা ভিত্তি তৈরি হয়েছে। সো আমরা স্থানীয় নির্বাচনও যদি এককভাবে এই নির্বাচনটা করতে পারি, আমরা হয়তো খুব বেশি জায়গায় জিততে পারবো না, কিন্তু ওই জায়গায় আমাদের একটা সমর্থক, শুভাকাঙ্ক্ষী কিংবা ভোট বেস তৈরি হবে, অন্তত একটা সাংগঠনিক কাঠামো তৈরি হবে। আমার একটু জানার ইচ্ছা, যেহেতু আপনি মুখ্য সংগঠক একটা বড় জায়গার, আপনার কাছে ভাই আমাকে একটু ভাই একটা জিনিস বলি, কিছু মনে করে না, আমাকে হচ্ছে জনাব সার্জিস বললে ভালো হবে। আলম শুনলে সালামের কথা মাথায় চলে আসে। না মানে লাস্ট নেমটার সাথে জনাব করতে হয়, তো সেই জন্য আমি এটা বলছিলাম আর কি। আমার অসুবিধা নাই, আপনি আমাকে অনুমতি দিলে আপনাকে সার্জিস বলেও ডাকতে পারি আমি, মানে আপনি যদি কিছু মনে না করেন। তো সার্জিস, যে জিনিসটা আমি বুঝতে চেষ্টা করতেছিলাম যে আপনি মাঠ পর্যায়ে যখন বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনগুলি খুব হিটেড হয়, আপনি জানেন বা এই ব্যাপারে যাদের অভিজ্ঞতা, তো সেই ক্ষেত্রে কি জামায়াতে ইসলামীর সাথে আপনাদের যে জোটটা এখন সংসদে বা যেটাকে আপনারা নির্বাচনী জোট বলছেন, সেইটা কোনোভাবে হ্যাম্পার্ড হতে পারে? কারণ আপনাদের হয়তো আপনাকেই হয়তো সেখানে গিয়ে কোনো একটা অঞ্চলে আপনাকে হয়তো জামাত ইসলামের বিপক্ষে কিছু একটা বলতে হইতে পারে, আমি জানি না, মানে এইটা আপনারা চিন্তা করেছেন? জি জি জি, এটা একদমই স্বাভাবিক এবং এটা আমরা চিন্তাও করেছি। এই জায়গা থেকে আসলে জোটের যে বন্ডিংটা কিংবা হচ্ছে যেভাবে পারফর্ম করার জায়গাটা, আমি এটা মনে করি আপাত দৃষ্টিতে কিছুটা ওইখানে নির্বাচন চলাকালীন সময় ডিস্টেন্স ক্রিয়েট হবে।
কারণ দিন শেষে মাঠ পর্যায়ের এই যে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বা মাঠ পর্যায়ে নির্বাচনী এনভায়রনমেন্টটাতে আপনি দেখেন যখনই দক্ষিণে সাদিক কায়েমের নাম আসলো, আসিফ মাহমুদের যারা সমর্থক শুভাকাঙ্ক্ষী, সাদিক কায়েমের যারা সমর্থক শুভাকাঙ্ক্ষী, তাদের মধ্যে কিন্তু একটা মানে সোশ্যাল মিডিয়া একটা ফাইট শুরু হলো আর কি আসার সাথে সাথে। কিন্তু ধরেন বিএনপির যিনি প্রার্থী হতে যাবেন তার সাথে কিন্তু এটা হয় নাই। সো ওই জায়গা থেকে স্বাভাবিকভাবে আমার কাছে মনে হয় হয়তো কিছুটা এই জায়গায় একটা ডিস্টেন্স আসতে পারে, কিন্তু দিন শেষে রাজনৈতিক জোটটা আবার দেশের স্বার্থে, সংসদের স্বার্থে এটা গুরুত্বপূর্ণ। কারণ মানে আপনারা যে অবস্থায় বিরোধী দল আছে দুইটাকে আলাদা আলাদা করতে পারবেন, মানে ক্লাব ফুটবল আর বিশ্বকাপ ফুটবলের মতো যেরকম আমরা করার চেষ্টা করব আমরা, তবে এটাতে কতটুকু সফল হবে এটা সময়ই বলে দিবে। তবে এখনো যেহেতু স্থানীয় নির্বাচন অন্তত আরো 6 মাস আছে, আমরা যেটা বুঝতে পারছি আমাদের স্থানীয় সরকারের যিনি মন্ত্রী আছেন আমাদের মহাসচিব তার কথায়, তাহলে সময়ের সাথে সাথে আরো বোঝা যাবে নির্বাচনের 1 মাস 2 মাস আগে গিয়ে যে এখানে তো কয়েকটা লেয়ার, সিটি কর্পোরেশন আছে, উপজেলা আছে, পৌরসভা আছে, ইউনিয়ন, ওয়ার্ড আছে। সো এমনও হতে পারে 2-1টা লেয়ারে জোটগতভাবে হলো যেটা করা সম্ভব, যেটা বড় আকারে, এমন হতে পারে বাকিগুলো এককভাবে হলো, কিন্তু এখন পর্যন্ত আমরা এককভাবে প্রস্তুতি নিয়ে আগাচ্ছি। ওকে, আপনারা এককভাবে প্রস্তুতি নিয়ে আগাচ্ছেন, কিন্তু সেটি পরে আবার কিছুটা পরিবর্তনও হতে পারে। যেমন জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা প্রথমে আপনাদের মনে হয়েছিল যে আপনারা এককভাবে নির্বাচন করবেন, পরে আবার সেটা ভিন্ন বাস্তবতা ভিন্ন হয়েছে, সেটি নিয়েও আমরা আসলে নিশ্চয়ই পরে শুনবো। আমি একটু